অপূর্ব অদ্ভুত বৈকালটা। নিবিড় ছায়াভরা গাছপালার ধারে খেলাঘর, গুলঞ্চ লতার তার টাঙানো, খেজুর ডালের ঝাঁপ, বনের দিকে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়। রাঙা রোদটুকু জ্যাঠা মহাশয়দের পুরো ভিটায় বাতাবি লেবুর গাছের মাথায় চিকচিক করে। চকচকে বাদামি রঙের ডানাওয়ালা তেরো পাখি বনকলমি ঝোপে উড়িয়া আসিয়া বসে। তাজা মাটির গন্ধ। ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে। কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ। নমস্কার, আমরা মাটির ভেপু থেকে পড়াশোনা করছি। আমরা বিভূতিভূষণের সঙ্গে পরিচিত হচ্ছি, আমরা দুর্গার সঙ্গে পরিচিত হচ্ছি, আমরা অপুর সঙ্গে পরিচিত হচ্ছি, সর্বজয়া, হরিহর, ইন্দির ঠাকরুন এবং অন্যান্য সকলের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি, কথাবার্তা বলছি, তাদের কথা শুনছি, তাদের আচার আচরণ, ভাবনা চিন্তা, তাদের যে যাপন, তাদের যে জীবনের যে চৌহদ্দি, এগুলো সম্পর্কে আমরা পরিচিত হচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ধরে। এবং এই কাজে আমাদের সহযোগিতা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রণীত পথের পাঁচালীর কিশোর সংস্করণটি। আজকে আমরা চতুর্দশ পরিচ্ছেদ পড়ব। অপু সেদিন জেলেপাড়ায় কড়ি খেলিতে গিয়াছিল। কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়ুইয়ের বাড়ির নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়া তাহার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তেঁতুলতলায় কড়ি খেলার আড্ডা খুব জমিয়াছে। সকলেই জেলে পাড়ার ছেলে, কেবল ব্রাহ্মণ পাড়ার ছেলের মধ্যে আছে পটু। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই, কারণ পটুর যে পাড়ায় বাড়ি অপুদের বাড়ি হইতে তাহা অনেক দূর। অপুর চেয়ে বয়সে পটু কিন্তু ছোট। অপুর মনে আছে প্রথম যেদিন সে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি হইতে যায়, সেদিন ওই ছেলেটিকে সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে পুরিয়া চিবাইতে দেখিয়াছিল। অপু তাহার কাছে গিয়া বলিল, কটা করি? পটু কড়ির গেজে বাহির করিয়া দেখাইল। রাঙা সুতার বুনানি ছোট্ট গেঁজেটি তাহার অত্যন্ত শখের জিনিস। বলিল, 17টা এনেছি, 7টা সোনা গেঁটে, হেরে গেলে আরও আনব। পরে সে গেঁজেটা দেখাইয়া হাসি মুখে কহিল, কেমন দেখছিস? গেঁজেটায় 1 পণ কড়ি ধরে। খেলা আরম্ভ হইল। প্রথমটা পটু হারিতেছিল, পরে জিতিতে শুরু করিল। কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতে লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে। সেই জন্যই সে দিগ্বিজয়ের উচ্চাশায় প্রলুব্ধ হইয়া এত দূর আসিয়াছিল। খেলার নিয়মানুসারে পটু উপর হইতে টুক করিয়া বড় কড়ি দিয়া তাক ঠিক করিয়া মারিতেই যেমন একটা কড়ি বোঁ করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায়, অমনি পটুর মুখ অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠে। পরে সে জিতিয়া পাওয়া কড়িগুলি তুলিয়া গেঁজের মধ্যে পুরিয়া লোভে ও আনন্দে বারবার গেঁজেটির দিকে চাহিয়া দেখে, সেটা ভর্তি হইতে আর কত বাকি। আমাদের ছেলেবেলায় ওই কাঁচের গুলি, কাঁচের মার্বেল, এইসব খেলার অভিজ্ঞতার কথা মনে পড়ছে। আমি ব্যক্তিগতভাবে খুব যে বেশি খেলেছি তেমনটা না হলেও পাড়া প্রতিবেশী ছোট ছেলে মেয়েদের, বন্ধু বান্ধবদের খেলতে দেখেছি, পাশে বসে উপভোগ করেছি। সবসময়ই যোগ্যতার অভাবে
সরাসরি অংশগ্রহণ থেকে অনেক ক্ষেত্রেই বা প্রায় সব ক্ষেত্রেই বঞ্চিত থেকেছি, সেটা ভিন্ন প্রসঙ্গ। ওই খেলার কাঁচের গুলি বা মার্বেল খেলার ছবিটা মনের মধ্যে ভেসে উঠল। কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল। একজন পটুকে বলিল, আর এক হাত তফাৎ থেকে তোমায় মারতে হবে ঠাকুর, তোমার হাতে টিপ বেশি। পটু বলিল, বারে তা কেন, টিপ বেশি থাকাটা দোষ বুঝি? তোমরা যেত না, আমি তো কারোকে বারণ করিনি। পরে সে চারিদিকে চাহিয়া দেখিল জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে। পটু ভাবিল, এত বেশি করি আমি কোনোদিন জিতিনি, আজ আর খেলছি না, খেললে কি আর এই কড়ি নিয়ে যেতে পারবো? আবার এক হাত বাদ বেশি, সব হেরে যাব। হঠাৎ সে কড়ির ছোট্ট থলিটি হাতে লইয়া বলিল, আমি এক হাত বেশি খেলব না, আমি বাড়ি যাচ্ছি। পরে জেলের ছেলেদের ভাবভঙ্গি ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাতসারে নিজের কড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া রহিল। একজন আগাইয়া আসিয়া বলিল, তা হবে না ঠাকুর, কড়ি জিতে পালাবে বুঝি? সঙ্গে সঙ্গে সে পটুর থলি শুদ্ধ হাতটা চাপিয়া ধরিল। পটু ছাড়াইয়া লইতে গেল, কিন্তু জোরে পারিল না। বিষণ্ণ মুখে বলিল, বারে ছেড়ে দাও না আমার হাত। পিছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল। সে পড়িয়া গেল বটে, কিন্তু কড়ির থলি ছাড়িল না। সে বুঝিয়াছে এইটি কাড়িবার জন্য তাহাদের চেষ্টা। পড়িয়া গিয়া সে প্রাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিয়া গেল। কিন্তু একে সে ছেলে মানুষ, তাহাতে গায়ের জোরও কম। জেলে পাড়ার বলিষ্ঠ ও তাহার চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ যুঝিতে পারিবে? হাত হইতে কড়ির থলিটি অনেকক্ষণ কোন ধারে ছিটকাইয়া পড়িয়াছিল, কড়িগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল। অপু প্রথমটা পটুর দুর্দশায় খুশি না হইয়াছিল তাহা নহে, কারণ সেও অনেক কড়ি হারিয়াছে। কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া, বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। সে ভিড় ঠেলিয়া আগাইয়া গিয়া বলিল, ছেলে মানুষ, ওমরা তোকে মারছো কেন? বারে ছেড়ে দাও, ছাড়ো। পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেল, কিন্তু পিছন হইতে কাহার হাতের ঘুষি খাইয়া খানিকক্ষণ সে চোখে কিছু দেখিতে পাইল না। তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল। অপু কাউকে একথা এখনো বলে নাই, তাহার দিদিকেও না। সেদিন সে দুপুরবেলা বাপের অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অধীর আগ্রহের সহিত সে এ বই ও বই খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া বইয়ের মধ্যে ভালো গল্প লেখা আছে কিনা দেখিতে লাগিল। একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল, নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কি? বইখানা কোন বিষয়ের তাহা সে বিন্দু বিসর্গও বুঝিল না। বইখানা খুলিতেই একদল কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেল কাগজের নিচ হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে যেদিকে দুই চোখ যায় দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে লইয়া ঘ্রাণ লইল, কেমন পুরনো গন্ধ। মেটে রঙের পুরু পুরু পাতাগুলার এই গন্ধটা তার বড় ভালো লাগে। গন্ধটায় কেবলই বাবার কথা মনে করাইয়া দেয়। অত্যন্ত পুরানো মার্বেল কাগজের বাধাই করা মলাটের নানা স্থানে চটা উঠিয়া গিয়াছে। এই পুরানো বইয়ের উপরেই তাহার প্রধান মোহ।
সেই জন্য সে বইখানা বালিশের তলায় লুকাইয়া রাখিয়া অন্যান্য বই তুলিয়া বাক্স বন্ধ করিয়া দিল। লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতেই একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হইয়া যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে একথা লেখা আছে। সে পড়িয়া দেখিল। পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন, শকুনির ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়, পরে সেই ডিম মুখের ভিতর পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয়। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। আবার পড়িল। পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনিরা বাসা বাঁধে কোথায় জানিস দিদি? তা দিদি বলিতে পারে না। সে পাড়ার ছেলেদের সতু, নীলু, কিনু, পটল, ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এই দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে, বইখানা খুলিয়া সেই জায়গাটা আবার পড়িয়া দেখে। আশ্চর্য, এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না। হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে। হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই, শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। বইখানার মধ্যে মুখ গুঁজিয়া আবার সে আঘ্রাণ লয়, সেই পুরানো গন্ধটা। এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না। পারদের জন্য ভাবনা নাই। পারদ মানে পাড়া, সে জানে। আয়নার পিছনে পাড়া মাখানো থাকে। একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা জোগাড় করিতে পারিবে এখন। কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় পায়? অবশেষে সন্ধান মিলিল। হিরু নাপিতের কাঁঠাল তলায় রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনিতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ায় রাখালকে বলিল, তোরা কত মাঠে মাঠে বেড়াস, শকুনির বাসা দেখতে পাস? আমায় যদি একটা শকুনির ডিম এনে দিস, আমি 2 পয়সা দেব। দিন 4 পরেই রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া তাহাকে ডাকিয়া কোমরের থলি হইতে 2টা কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর, এনেছি। অপু তাড়াতাড়ি হাত বাড়াইয়া বলিল, দেখি। পরে আহ্লাদের সহিত উল্টাইতে পাল্টাইতে বলিল, শকুনির ডিম? ঠিক তো? রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল। ইহা শকুনির ডিম কিনা এ সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নাই। সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোন উঁচু গাছের মগডাল হইতে ইহা সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু 2 আনার কমে দিবে না। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল। বলিল, 2 পয়সা দেব, আর আমার কড়িগুলি নিবি? সব দিয়ে দেবো। 1 টিনের কৌটো ভর্তি করি, সব। এই এত বড় বড় সোনা গেটে, দেখবি? দেখাবো। রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক বেশি হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া আর কোনো রকমেই রাজি হয় না। অনেক দরদস্তুরের পর আসিয়া 4 পয়সায় দাঁড়াইল। অপু দিদির কাছে চাহিয়া চিন্তিয়া 2 পয়সা জোগাড় করিয়া দাম চুকাইয়া দিয়া ডিম 2টি লইল। তাহা ছাড়া রাখাল কিছু কড়িও লইল। এই কড়িগুলি অপুর প্রাণ। অর্ধেক রাজত্ব ও রাজকন্যার বিনিময়েও সে এই কড়ি কখনো হাতছাড়া করিত না অন্য সময়ে। কিন্তু আকাশে উড়িবার আমোদের কাছে কি আর বেগুন বিচি খেলা। ডিমটা হাতে করিয়া তাহার মনটা যেন ফুঁ দেয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল।
সঙ্গে সঙ্গে যেন একটু সন্দেহের ছায়া তার মনের মধ্যে আসিয়া পৌঁছিল। সন্ধ্যার আগে আপন মনে ন্যাড়াদের জাম গাছটার কাঁটা গুঁড়ির উপর বসিয়া সে ভাবিতে লাগিল, সত্যি সত্যি উড়া যাইবে তো? সে উড়িয়া কোথায় যাইবে? মামার বাড়ির দেশে? বাবা যেখানে আছে সেখানে? নদীর ওপারে? শালিক পাখি ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারাটা যেখানে উঠিয়াছে? সেই দিনই কি তার পর দিন সন্ধ্যার একটু আগে দুর্গা সলিতার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজিতেছিল। তাকের হাঁড়ি কলসির পাশে গোঁজা সলিতা পাকাইবার ছেঁড়া খোঁড়া কাপড়ের টুকরার তাল হাতড়াইতে কি যেন ঠক করিয়া তাহার পিছন হইতে গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল। ঘরের ভিতর অন্ধকার, ভালো দেখা যায় না। দুর্গা মেঝে হইতে উঠাইয়া লইয়া বাহিরে আসিয়া বলিল, ও মা, কিসের দুটো বড় বড় ডিম এখানে? পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে। দেখেছ কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে মা? তারপর কি ঘটিল সে কথা না বলাই ভালো। অপু সেদিন রাত্রে খাইল না, কান্না, হই হই কাণ্ড। তার মা ঘাটে গল্প করে, ছেলেটার যে কি কাণ্ড। ও মা, এমন কথা তো কখনো শুনিনি। শুনেছ সেজ ঠাকুরজি? শকুনির ডিম নিয়ে নাকি মানুষ উঠতে পারে। ওই ওদের বাড়ির রাখাল ছোঁড়াটা বদমাইশের ধাড়ি, তাকে বুঝি বলেছে সে কোত্থেকে দুটো কাকের নাকি সে ডিম এনে বলেছে, এই নাও শকুনির ডিম। তাই নাকি আবার 4 পয়সা দিয়ে কিনেছে তার কাছে। ছেলেটা যে কি বোকা সে আর তোমার কাছে কি বলবো সেজ ঠাকুরজি। কি করি যে ছেলে নিয়ে আমি। কিন্তু বেচারি সর্বজয়া কি করিয়া জানিবে? সকলেই তো কিছু সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই, বা সকলেই তো কিছু পারদের গুণাগুণও জানে না। আকাশে তা হইলে তো সকলেই উড়িত। অপুর মধ্যে এই ধরনের একটা সরল, শিশুসুলভ, নিষ্প্রাণ, বিশ্বস্ত হৃদয় ছিল বলেই না এই সাধু ভাষা পড়তে পড়তে আমার মুখের ভাষা এরকম হয়ে যায়। বলেই না সে ওই শকুনের ডিমের মধ্যে যাবতীয় যা কিছু ক্রিয়াকর্মাদি বলেছিল সেগুলো করে উড়বার আগেই সে নিজে মনে মনেই তো অনেকটা উড়ে নিয়েছে। এই উড়বার ক্ষমতা সর্বজয়া বা তার গ্রামের অন্যান্য প্রতিবেশীরা কোথা থেকে পাবে? আমারও নেই, আপনারও নেই। নমস্কার।